হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। পণ্ডিত, বিজ্ঞানী, কোষাধ্যক্ষ, আশা করি তোমাদের জনগণনার কাজ শেষ। হ্যাঁ মহারাজ, গতকাল রাতে শেষ হয়েছে। ফলাফলটা বলো শুনি। মহারাজ, আমাদের এই রাজ্যের মোট জনসংখ্যা এই 6,13,951 জন। জনসংখ্যায় বিভিন্ন ধর্ম, মত ও জাতির মানুষ আছে শত শত পেশার মানুষ। সবচেয়ে বেশি আছে হিন্দু ও ইসলাম ধর্মের মানুষেরা। এছাড়াও আছে প্রায় 5,000 বিদেশি ও আদিবাসী সাঁওতাল। এদের সকলের আয় কেমন? বেশ ভালো মহারাজ। 1 মণ চালের দাম 1 টাকা 4 আনা। অর্থনীতির অবস্থা স্থিতিশীল। সবচেয়ে গরিব মানুষের আয়ও বছরে 15 টাকার কম নয়। সবাই খেয়ে পড়ে বেশ ভালোই আছে। আর রাজকোষের বার্ষিক আয় এখন কত? হিসাব বলছে 10,03,000। কোষাধ্যক্ষ মশাই যে খুব কাজের মানুষ সেটা বোঝা গেল মহারাজ। কি সুন্দর পাই পয়সার হিসেব করে রেখেছেন। আমি গোছানো কাজই পছন্দ করি। আমাদের কোষাধ্যক্ষ গোছানো কাজ করে বলেই সে এই রাজ্যের যাকে বলে একটা স্তম্ভ, মানে তাল গাছ। তোমাদের বাচালতা থামাবে? মহারাজ, সে না হয় চুপ করলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে বলার আছে। বলে ফেলো। মহারাজ, আপনি তো আপনার সকল রাজ কর্মচারীদের বছরে 2 বার বেতনের সাথে বিশেষ ভাতা দেন। হ্যাঁ, একটা নববর্ষে আর একটা পুজোয়। মহারাজ, একবারে নিশ্চয়ই অনেকটা খরচ হয়, তাই তো কোষাধ্যক্ষ মশাই? তা কিছুটা হয় বই কি গোপাল। হাজার হোক, রাজকর্মচারীদের সংখ্যা তো কম নয়। রাজকর্মচারীদের বেতন ভাতা দিতে বছরে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। তাছাড়া রাজ্য শাসনের খরচও আরও 4 লক্ষ টাকার অধিক। বিশেষ করে ভাতা দেওয়ার সময় অন্য মাসের চেয়ে প্রায় 4 গুণ খরচ হয়। তা এই সম্পূর্ণ খরচটাই কি বেতন ভাতা দিতে হয়? তা কেন হবে? বেতন ভাতা দেওয়া হয় উৎসবের সময়। তখন ওই খরচের সাথে উৎসব আয়োজনের খরচও থাকে প্রচুর। তা এত যে অর্থ খরচ হয়, বাজারে এর কি প্রভাব পড়ে বলুন তো? তুমি কি বলতে চাইছো গোপাল? মহারাজ, ওই গোপালের বোধ হয় অর্থশাস্ত্র শিক্ষার ইচ্ছা হয়েছে, তাই কৌশলে কোষাধ্যক্ষের কাছ থেকে সব শেখার চেষ্টা করছে। বলছি মহারাজ, আর আপনি যা ভাবছেন আমি তাও করছি না মন্ত্রী মশাই। যার কাজ তাকেই সাজে। আমি কেন কোষাধ্যক্ষের কাজ শিখতে যাব? আমি ভাড়া মোটা শেখাই ভালো আমার জন্য। তবে তুমি যা বলতে চাইছো পরিষ্কার করে বলো গোপাল। আমি বোধহয় বুঝতে পারছি গোপাল কি বলতে চায় মহারাজ। তাহলে আমাদেরও একটু বোঝান কোষাধ্যক্ষ মশাই। গোপাল মূল্যস্ফীতির কথা বলতে চাইছিল মহারাজ। রাজ্য শাসনের জন্য আমরা কর নিই। এই করের মাধ্যমে আমরা রাজ্যের সাধারণ অর্থ ব্যবস্থা থেকে টাকা সরিয়ে ফেলি। যেহেতু এই রাজ্য এই ব্যবস্থা বজায় রাখে, তাই বাজার ও জিনিসপত্রের দামও স্থিতিশীল থাকে। বেশ, তা এই আলোচনার অর্থ কি? তুমি যে কিভাবে মন্ত্রী হয়েছিলে আমি বুঝি না। দেখ, এই আলোচনার অর্থ হলো স্বাভাবিক সময়ে ব্যবস্থা থেকে সরিয়ে আনা অর্থ যখন 4 গুণ গতিতে বাজারে ফিরিয়ে দেওয়া হবে, রাতারাতি হাজার হাজার রাজকর্মচারীর হাতে যখন অতিরিক্ত অর্থ এসে পড়বে, তখন বাজারে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে। ঠিক বলেছ গোপাল, আমি এটা লক্ষ্য করেছি। এত অর্থ একসঙ্গে বাজারে ফিরে গেলে কোনোভাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যায় না। গরিব প্রজারা উৎসবের সময় যথেষ্ট সংকটে পড়ে। তা তুমি এর কোনো প্রতিকার করোনি এতদিন? উপায় নেই মহারাজ। উৎসবের সময় ভাতা দেওয়া প্রথা আর রাজকীয় আয়োজন অনুষ্ঠানের খরচও তো সামান্য নয়। মূল্য নির্ধারণ পদ্ধতি প্রয়োগ করে সবকিছুর দাম নির্দিষ্ট করার কথা ভেবেছিলাম, কিন্তু সে অধিকার তো আমাদের নেই মহারাজ। সে আদেশ একমাত্র মহামান্য নবাব বাহাদুরই দিতে পারবেন। ছি ছি ছি, আমি রাজা হয়ে প্রজাদের এত বড় সমস্যাটা আগে বুঝতে পারিনি। এর সমাধান করতেই হবে। আগে সমাধান আছে মহারাজ। কি সমাধান গোপাল? যদি আমরা নবাব বাহাদুরের মতো মুসলিম রাজকর্মচারীদের উৎসব ভাতা আর অন্য সকলের সাথে পুজোর সময় না দিয়ে বরং এই রমজানের ঈদে আর নববর্ষে দেওয়ার ব্যবস্থা করি। প্রস্তাবটা মন্দ নয়,
প্রস্তাব তো মন্দ নয়, কিন্তু রাজকোষে পর্যাপ্ত অর্থ কি আছে এই ব্যয় বহনের মতো? সামনেই তো নববর্ষ, আর ঈদের বাকি মোটে কয়েকদিন। যথেষ্ট অর্থ আছে মন্ত্রীমশাই, আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে তো সমস্যা মিটেই গেল। সেনাপতি, আমি যতদূর জানি রাজকর্মচারীদের মধ্যে সেনাবাহিনীতেই সবচেয়ে বেশি মুসলমান বহাল আছে। আগে হ্যাঁ মহারাজ। তাহলে সকল মুসলিম রাজকর্মচারীদের এই ভাতা বিতরণের কথা জানানোর দায়িত্ব আমি তোমায় দিলাম। যথাজ্ঞা মহারাজ। বেশ, আজকের মতো সভা এখানেই শেষ হলো। তোমরা সবাই বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। মহারাজের জয় হোক। কি ব্যাপার? আমি না আদেশ দিলাম আমায় যেন বিরক্ত না করা হয়? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু একজন আপনার সাথে দেখা করতে চাইছেন। জানিয়ে দাও, এখন দেখা হবে না। মহারাজ, উনি খুব জোরাজুরি করছেন, আর আমায় বললেন আপনাকে একটা বাক্য বলতে। কি যেন বাক্যটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালাচাঁদকে গিয়ে বলো জগৎ বিজয় চন্দ্র এসেছে। এটাই বলেছে তো? আগে হ্যাঁ মহারাজ। তবে এক্ষুনি তাকে এখানে নিয়ে এসো। আর কে আমার কাছে এসেছে বা কি বলেছে তা কাউকে বলবে না। আর উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কাউকে আমার কাছে আসতেও দেবে না, নিজেও আসবে না। যথা আজ্ঞা মহারাজ। কেমন আছো কানাজাত? এই তো কাকা বাবু, ভালোই আছি। মহাতব ভালো আছে তো? আমায় কোটি টাকার লোকসানে ফেলে ভালো আছি কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? সে দোষ তো আমার নয়, আপনি ভুল পথে হাঁটছিলেন। চুপ করো কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে জ্ঞান শুনতে আসিনি। ব্যবসার তুমি কি বোঝো হে? হ্যাঁ, অবশ্য তোমাকে দোষ দিয়ে কি হবে? তুমি এক সামান্য রাজা। আমাকে ফাঁসিয়েছে তোমার প্রিয় পাত্র গোপাল ও নবাবের প্রিয় সেনাপতি মোহাম্মদ খান। যাকে এসব মান অভিমান রেখে কাজের কথা বলি, না হলে আমার ব্যবসা চলবে কি করে? শোনো, তুমি আমার বন্ধুপুত্র, তাই তোমাকে বলছি, আমার একটা উপকার করতে হবে তোমায়। বলুন কাকা বাবু, কি উপকার করতে হবে আমাকে? শোনো তবে। ঠিক আছে কাকা বাবু, সবই হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। খুব সাবধান, কাকপক্ষীও যেন টের না পায়। আপনি নিশ্চিন্ত থাকুন। আরে দূত মহাশয় যে, কখন এলেন? মুর্শিদাবাদে সব কুশল তো? সব কুশল গোপাল, আমি এসেছি এই তো বেশ কিছুক্ষণ হয়ে গেল, তবে এখনো মহারাজের দেখা পাইনি। সে কি, নবাবের দূতকে অপেক্ষা করানো হচ্ছে? এ তো ভালো কথা নয়। কোনো প্রহরীকে পাঠাননি খবর দিতে? আগে গোপাল দাদা, মহারাজের সাথে একজন দেখা করতে এসেছেন। যতক্ষণ না উনি যাচ্ছেন ততক্ষণ সবার ভেতরে যাওয়া নিষেধ। এই আকরাম, তুই কি ঠিক বলছিস? আমি কেন মিথ্যা বলবো গোপাল দাদা? তা এই বিশেষ সাক্ষাৎ প্রার্থীটি কে? তা আমি জানি না গোপাল দাদা। উনি নিজের নাম বলেননি? না গো, উনি শুধু একটা কথাই বললেন, সেটা গিয়ে বলতেই মহারাজ ওনাকে ডেকে নিলেন। বটে, তা কি সেই কথা? কি বলছিস? উত্তর দে। ওকে আমিও একই কথা জিজ্ঞেস করেছি, ও কোনো উত্তর দেয়নি। কি করব, মহারাজ বলতে বারণ করেছেন যে। তবে মনে হলো মহারাজের খুব কাছের মানুষ। আচ্ছা, তাহলে আমি যা বলছি সেটা শোন। এখনই মহারাজকে গিয়ে বল আমরা এসেছি। তারপর মহারাজ যদি তোকে শাস্তি দেন, সেটা ঠেকানোর জন্য আমরা আছি। ঠিক আছে গোপাল দাদা। কি ব্যাপার, তোমায় না আসতে বারণ করলাম? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু নবাবের দূত আর গোপাল দাদা এসেছেন। অনেকক্ষণ ধরে ওনারা অপেক্ষা করছেন, তাই আমাকে ওনারা জোর করে পাঠালেন। ওদের ভেতরে আসতে বলো কৃষ্ণচন্দ্র। ওরা এসে আপনাকে দেখতে পেলে তো সন্দেহ করবে। এটা আমি জানি। আমি চললাম নদীর পথ দিয়ে। অমিতলাল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তুমি কাজে মন দিও। প্রণাম মহারাজ, শুনলাম একজন বিশেষ সাক্ষাৎ প্রার্থী এসেছেন। ঠিকই শুনেছ, উনি আমার বাবার এক পুরনো বন্ধু। তা ওনাকে দেখছি না যে। উনি চলে গেছেন বেশ কিছুক্ষণ হলো। তা ওনার নামটা যদি বলতেন। ওনার নাম বিজয়চন্দ্র। গোপাল, আমাদের এখন দূত মহাশয় কি বলতে এসেছেন সেটা শোনা উচিত।
বিজয় কাকার কথা পরে জানলেও চলবে। বলুন দূত মহাশয়, কী সংবাদ? মহারাজ, আপনি জানেন এখন রমজান মাস চলছে, সামনে ঈদ। প্রতিবারের মতো এবারও জাহাপনা একে একে তার সকল অধীনস্থ রাজ্যের রাজাকে ইফতারের দাওয়াত দিচ্ছেন। তাই আগামীকাল ইফতারে উনি আপনার গোপাল, মন্ত্রীমশাই এবং সেনাপতি মশাইয়ের উপস্থিতি কামনা করেছেন। আপনারা সকলে দাওয়াত গ্রহণ করলে উনি অনেক খুশি হবেন। আগামীকালের দাওয়াতে বীরভূমের রাজা বাহাদুর বদিউজ্জামান খান সাহেবও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বেশ বেশ, আমরা যাব। কি গোপাল, যাবে তো? নবাবী দাওয়াতে যেতে আমি সব সময় এক পায়ে রাজি মহারাজ। দেখুন সাহেব, আমি আপনাদের কত শুভাকাঙ্ক্ষী, নইলে এই সামান্য কাজ আমি একাই পারতাম। তাও আমি আপনাদের সাথে নিয়েছি। টাকা যেহেতু আমার, তাই শর্তই আমারই দেওয়া উচিত। দেখেন শেঠজি, আমি একটা কথা ক্লিয়ার করিয়া বলিয়াছি, বিজনেস আর পলিটিক্সে টাকার চাইতে বেশি জরুরি হইল বুদ্ধি আর ইনফরমেশন, মানে খবর। ওসব বললে হবে না সাহেব, আমার খরচ অনেক। 80-20 হিসেবে লাভের বকরা হবে। তাহা হইলে আপনি নিজের জাহাজ নিজেই জোগাড় করিয়া লন। আমরা আপনার সাথে ব্যবস্থা করিতে চাই না। আপনি আমাদের জনবল খাটাইবেন, আবার আমাদেরই লাভের বখরা দিবেন না। ইহা আমাদিগের অপমান। ঠিক আছে সাহেব, আমি আপনাকে 60-40-এর বকরায় দেব। তবে আপনাকেও কথা দিতে হবে। হ্যাঁ, সে কি? কি কথা? এই কথা যে আপনি ধরা পড়িলে আমাদের ফাঁসাইবেন না। আহা, ধরা পড়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আসছে, কারণ আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যবসায়ী হতে পারেন। আপনার ইনকাম ব্রিটিশ এম্পায়ারের চেয়েও বেশি হইতে পারে, কিন্তু আপনি হাজার হইলেও বাংলার নবাবের অধীনে একজন সামান্য প্রজা। রাজ রক্ত আপনার শরীরে নাই। নবাব আপনাকে একবার ছাড়িয়া দিয়াছেন বলিয়া বারবার ছাড়িবেন না। চিন্তা করবেন না সাহেব, এবার আমি যা করব তাতে নবাব আমার একটা চুলও ছুঁতে পারবে না। ওকে, দেখা যাক। আমাদের সবাইকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য আমি চিরকৃতজ্ঞ জাহাপনা। আমিও খুবই আনন্দিত জাহাপনা। তোমাদের সবাইকে একসাথে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে, এবং আমার একটা ঘোষণাও আছে। উজির, ঘোষণাটা শোনাও। ঘোষণা হলো, গত রমজানে আমরা সকল খাদ্যপণ্যের দাম অর্ধেক করে এনেছিলাম, তাতে বেশ সুফলও এসেছিল। তাই এবার ঈদ উপলক্ষে আমরা এই মূল্য ছাড় কাপড়, গহনা এবং মশলা, মিষ্টি, খেলনার ওপর চালু করেছি। ঈদের আগের 10 দিন, ঈদের দিন এবং ঈদের পর 5 দিন এই ছাড় চালু থাকবে। এ তো চমৎকার উদ্যোগ। এতে দেশের সকল প্রজা উপকৃত হবে। এবার আমাদের সতর্ক থাকতে হবে জাহাপনা। অসাধু একটি চক্র এই মূল্য ছাড়ের সুযোগে প্রজাদের বিপদে ফেলার পরিকল্পনা করতে পারে। সেজন্য তুমি কি করতে বলো মোহাম্মদ খান? জাহাপনা, গুপ্তচরের মাধ্যমে বাজার তদারকি করা সম্ভব। বেশ, তাই করো। এই ঈদে যেন বাংলার প্রতিটি ঘরে শুধু আনন্দ আর আনন্দই থাকে। আমরাও তাই প্রার্থনা করি। ওহে হীরালাল, আমায় চটপট মেয়েদের ভালো রেশম আর মুসলিনের কাপড় দেখাও তো, আর আমার জন্য মখমলের কাপড়। আগে সেই সব তো শেষ হুজুর। মস্করা করছো আমার সাথে, নাকি সব মজুদ করে রেখে দিয়েছো? বিশ্বাস করুন খান সাহেব, আমি সত্যি সত্যি বলছি। দোকানে আপনি যে কাপড় চাইছেন তার একটা টুকরো নেই, এমনকি গোটা বাজারেই নেই। ইয়ার কি হচ্ছে আমার সাথে? প্রহরী, একে বাঁধো তো, নিয়ে চলো দরবারে। হুজুর, আমি মিথ্যে বলছি না। আপনাকে মিথ্যে বললে অকালে গর্দন কেন খোয়াবো বলুন? সত্যি বাজারে এমনকি গোটা দেশের জিনিসপত্রের আকাল পড়ে গেছে। তা সেসব কোথায় গেল?
কর্পূরের মতো উবে গেছে নাকি ধুলো হয়ে মাটিতে মিশে গেছে? আগে না হুজুর, সবটাই বিক্রি হয়ে গেছে আজই সকালে। খুব ভোরে দোকান খোলা মাত্র কয়েকজন সাহেব আর অচেনা লোক পরপর এসে সব কিনে নিয়ে গেছে। তুই জানিস না জাহাপনা এ ছাড় যাতে সবাই ভালোভাবে ঈদ করতে পারে সেজন্য দিয়েছে। তুই অল্প কয়েকটা লোককে এত জিনিস বেচলি কেন? আগে এটা বারণ, তা তো আদেশে বলা ছিল না, তাই আর কি। প্রহরী, বাজারে সব বড় দোকানদার ও আড়তদারদের এক্ষুনি নিয়ে এসে ওইখানে। তোমরাও কি আজ সকালে কোম্পানির সাহেব আর কিছু অচেনা লোককে মাল বিক্রি করেছো? হ্যাঁ সেনাপ্রধান সাহেব, প্রচুর মালামাল একসাথে কিনে নিয়েছে। একটু অদ্ভুত লেগেছিল, কারণ লোকগুলোকে এত জিনিস কেনার মতো ধনী তো মনে হলো না। আর আমরা তো জানতামও না যে একজনকে বেশি জিনিস বিক্রি করা যাবে না। এবার আমরা কি করব হুজুর? পুরো দেশে মালামালের অভাব। এই অবস্থায় ঈদে জনসাধারণের চাহিদা মেটাতে না পারলে তো মার খেয়ে মরতে হবে। তোমরা আপাতত নিজের নিজের কাজে যাও, আমি দেখছি কি করা যায়। মহারাজ, লোকে আমায় বলে হাসির রাজা। লোকে ঠিকই বলে গোপাল, তুমি সত্যিই হাসির রাজা। সত্যিই তো, তুমি আসলেই একজন ভাঁড়। এই ভাঁড় যে কত প্রয়োজনীয় তা কি আপনি জানেন? ভাঁড়ের আবার প্রয়োজনীয়তাটা কি শুনি? ভাঁড়ের প্রয়োজনীয়তা রাজসভায় অপরিসীম। তা কি সেই প্রয়োজনীয়তা গোপাল? এই গুরু গম্ভীর রাজসভায় মহারাজ, আপনি বলুন, এই গোপাল ভাঁড় না থাকলে রাজকার্যের চাপে পিষ্ট হতে হতে আপনাদের কি অবস্থা হতো? কি হতো গোপাল? রাজসভা রাম গরুদের ছানাদের বাসা হয়ে যেত। রাম গরুদের ছানা হাসতে তাদের মানা। রামগরুরের ছানা হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না না না। পেঁচা ডেকে যায় গভীর স্বরে, বিষণ্ণ করে মন। রামগরুরের ছানা বলে হাসি মরণ। তাই বলি হে করো না কেউ হাসিকে দমন। দারুণ দারুণ, কবিতাটা চটপট কাগজে লিখে ফেলো সভাকবি। আর এই নাও তোমার পুরস্কার, 5টি রৌপ্য মুদ্রা। মহারাজের অশেষ করুণা। খালি রাজকোষ থেকে লুটে নেওয়ার ধান্দা, অপদার্থ কোথাকার। কিছু বললেন নাকি মন্ত্রী মশাই? কই কিছু না তো। মহারাজ, আমাদের রাজ্যের নৃসিংহপুর গ্রামের কাছে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কি ঘটনা অমাত্য? কি ব্যাপার? মহারাজের গলা হঠাৎ এমন শোনাচ্ছে কেন? এতক্ষণ তো ঠিকই ছিলেন। হঠাৎ করে প্রায় অনেকগুলি বড় জাহাজ, বজরার মালবাহী নৌকা নোঙর করে আছে। বেশ কিছু বড় জাহাজে ইংরেজ কোম্পানির পতাকা উঠতে দেখা গেছে। আমি এই রাজ্যের মন্ত্রী, আমি এ খবর জানি না। তুমি কি করে জানলে অমাত্য? তুমি কি আজকাল মাইনে করা গুপ্তচর রাখছো নাকি? খবর জানতে হলে চোখ কান খোলা রাখা আর সহজ ও স্থির বুদ্ধি জরুরি মন্ত্রী মশাই। গুপ্তচরের কোনো দরকার নেই। মহারাজ, নৃসিংহপুর আমার জন্মস্থান। গ্রামে আমাদের যথেষ্ট ভূ সম্পত্তি আছে। আমার বাবা মা ভাই ওখানেই থাকে। কাল তারাই বাড়ির গাছের কিছু সবজি ও ফল গ্রামের এক লোকের হাতে দিয়ে পাঠিয়েছেন। ওর কাছ থেকে এই খবরটি জানতে পেরেছি মহারাজ। আমার সেনাদের বেশিরভাগই এখন বিশ্রামে রয়েছে, না হলে আপনার আগে আমিই জানতে পারতাম আমাত্য মশাই। মহারাজ, আপনি অনুমতি দিন, আমি একদল সেনা নিয়ে গিয়ে দেখে আসি প্রকৃত ঘটনা ও নৌযানগুলির ওই স্থানে জড়ো হওয়ার উদ্দেশ্য কি। তার দরকার নেই সেনাপতি, ওই বিষয়ে আমি ওয়াকিবহলই আছি। ওরা আমাদের জন্য ক্ষতিকর নয়, তাই ওদের শুধু শুধু ঘাঁটানোর কোনো প্রয়োজন নেই। আর সভা আজকের মতো এখানেই মুলতবি করা হলো। তোমরা বাড়ি গিয়ে বিশ্রাম নাও, কাল দেখা হচ্ছে। সেনাপতি মশাই, অমাত্য মশাই, আজ সবাই কি কিছু বুঝলেন? বুঝতে তো পারছি, তবে আগে তোমরা বলো গোপাল, তোমরা কি বুঝলে? মহারাজের আজকের আচরণ কেমন যেন অদ্ভুত। নৃসিংহপুরের ঘটনা শুনে গায়েই নিলেন না। এটাই তো মিলছে না। মহারাজ তো খুব সতর্ক ও সাবধানী মানুষ। কোনো সন্দেহজনক বিষয় না খতিয়ে দেখা পর্যন্ত
উনি নিশ্চিন্ত হন না। আচ্ছা সেনাপতি মশাই, আপনি বিজয়চন্দ্র বলে কাউকে চেনেন? সে আবার কে? সেদিন মহারাজ বললেন বিজয়চন্দ্র নাকি স্বর্গীয় মহারাজ শ্রী রঘুরাম রায়ের বন্ধু। সেখানে আমি ছিলাম, নবাব বাহাদুরের দূত ছিল। লোকটা আমাদের সামনে এলো না একবারও। লোকটাকে কি কেউ দেখেছে? দেখেছে, প্রাসাদের প্রাসাদরক্ষী সেনাদের মধ্যে ওই যে আকরাম, ও দেখেছে। আকরাম তোমায় কিছু বলল না? বলবে কি, জিজ্ঞেস করতেই বলে, গোপাল দাদা, মহারাজের বারণ আছে।